প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ আবারও হাজির শিল্প সাধনা বিভাগের নতুন একটি পর্বে, নতুন বন্ধুর সাথে বলা যায়। একদম যুব গায়ক আমাদের সাথে আজ হাজির আমোদরিয়ার স্টুডিওতে। নমস্কার। ধ্রুব পাল। তা ধ্রুব, তুমি প্রথমে বলো কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? একদম বিন্দাস। তোমাদের মতন প্রচুর শিল্পীরা এখানে আসেন, তাদের সাথে আলাপ হয়, অনেক কিছু প্রতিনিয়ত আমরা জানতে পারি, শিখতে পারি, তো সেক্ষেত্রে ভালো তো আছি একদম। তা প্রথমে তোমার নিজের সম্পর্কে একটু কিছু বলো। আমি গান বিশেষ ভালোবাসি, মানে গান নেই আমার সব কিছু। আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমি যাই করি আমার সব কিছুর মধ্যেই গানটা খুব ইম্পর্ট্যান্ট আমার লাইফে। মানে আমার বেঁচে থাকা, আমার ভালো থাকা সবটাই গানের উপর ডিপেন্ড করছে। আর এর মধ্যেও আমি বলতে চাই যে আমি নিজেকে গানের মধ্যেই রাখতে চাই, তাতে আমি ভালো থাকি। একদম। তোমার বাড়ি পরিবার? আমার বাড়িতে আমার মা, বাবা, ভাই আছে, ভাই ছোট আমার থেকে, এটাই। একদম। এই যে তুমি গানের জগতে এলে, তোমার গানের শিক্ষাগুরু আর বা তোমার গানের হাতে খড়িটা কোথা থেকে শুরু, কিভাবে শুরু? আমি যখন খুব ছোট ছিলাম, 2.5 বছর বয়স ছিল, তার থেকেও ছোট হয়তো, তখন বাবা গান গাইতেন, তো বাবার কাছেই গানের হাতে খড়ি কথাটা বলা যেতে পারে। বাবার কাছ থেকেই গানটা শেখা। তারপর পরবর্তীকালে তাপস বর্ধন স্যারের কাছে শিখেছিলাম কিছু কিছু বছর। তারপর পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে চলে যাই, কারণ ইন্ডিয়ান ক্লাসিক্যালটা আমার বিশেষ ভালো লাগতো বলতেও ইন্ডিয়ান ক্লাসিক্যাল ছাড়া তো আর গানটা সম্পূর্ণ হয় না, তাই হয়তো শেখার জন্য গেছিলাম। আমি হয়তো খুব ভালো ইন্ডিয়ান ক্লাসিক্যাল গাই না বা গান গাওয়ার সাহস করতে পারি না, তবু যতটা শিক্ষা প্রয়োজন ছিল ওটা হয়তো গ্যাদার করার জন্য তার কাছে যেতে হয়েছিল। আমার এটা পড়াশোনার মধ্যে দিয়েই গানটাকেও আমি ধরে নিয়েছি যে গানটাও আমার এক ধরনের পড়াশোনা, যেটা আমার বাজতে গেলে যেরকম পড়াশোনা করতে হয়েছে, আমাকে বাজতে গেলে গানও গাইতে হয়েছে। এটা আমার সাইমালটেনিয়াসলি হয়েছিল সবটা। আর তোমার শিক্ষা একদম ছোটবেলায় তুমি কোথায় পড়াশোনা করেছো, তারপর এখন কি করছো? আমি ছোটবেলায় একটা স্কুলে পড়তাম, ওই শিশু নালন্দা বলে, প্রধাননগরে, সবাই চেনো হয়তো। তারপরে আস্তে করে একটা বছরের জন্য আমি গভর্নমেন্টের স্কুলে যাই, বয়েজ স্কুলে। তারপর আমি আইসিসি বোর্ডে ওয়েস্ট পয়েন্টে শিফট করে যাই। তারপর ওখানে আমার বিশেষ কয়েকজন টিচার আছে, তাদের মধ্যে একজনের নাম না নিলেই হয় না। রাহুল দাস, বাগডোগরায় বাড়ি ওনার। ওই মানুষটা যদি না থাকতেন হয়তো আমি আজকে এখানে দাঁড়িয়ে থাকতাম না। গান তো করতেই হবে, গান তো আমার ধর্ম। তবুও পড়াশোনাটা যতটুকু আমি শিখেছি, যতটুকু আমি করেছি, সবটাই ওনার আশীর্বাদে বা ওনার ব্লেসিংসেই আমি এতদূর পর্যন্ত এসেছি। ইনফ্যাক্ট পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়েছি, তাও ওনার আশীর্বাদেই। আর উনি আমার ভীষণ ভালোবাসে, উনি আমার লাইফটাকে গাইড করিয়েছে। বাহ, এটা একটা অনেক বড় পাওয়া। একেবারেই তাই। তোমার এখন বন্ধু বান্ধবী, সেই সম্পর্কে একটু শুনি। আমি খুব বেশি পার্সোনাল লাইফ নিয়ে এখানে ডিসকাস করব না, তবুও আমি যতটুকু না বললেই নয়। আমার পার্সোনাল লাইফে একজন আছে যে খুব ভালো, খুব হেল্পফুল, সে খুব আন্ডারস্ট্যান্ডিং। আর তাছাড়া মা বাবা তো সবসময় আমার সবকিছুর মধ্যে, ঝগড়া করলেও মা বাবার সঙ্গে, কোথাও ঘুরতে গেলেও তাদের সঙ্গেই যাই, কোথাও কোনো কিছু আবদার থাকলেও তাদেরকেই জানাই। একদম একদম একদম। আর কি করা হয় এখন, কি করছো? এখন ইতিমধ্যে আমি প্রফেশনালি প্রোডাকশন করছি। গানটা খুব কমে গেছে, কারণ কিছু পসিবিলিটিস, ইম্পসিবিলিটিস সব কিছু মিলিয়ে কিছু কিছু প্রবলেম, কিছু ফ্লুইডিটি, সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে প্রোডাকশন করাটা আমার জন্য বেশি ইউজ টু বা বেশি হেল্পফুল। কারণ গানটা আমার দ্বারা খুব ভালো হয় না, বা আমার গলা হয়তো অনেকে পছন্দ করেন না, তাই আমি মনে করি যে মিউজিক যেহেতু আমি পারি, আমি গান বাজিয়ে মানুষকে শোনাই গান গাওয়ার থেকে। গানটাকে উপহার দেওয়ার জন্য আমি গান সাজাতে ভালোবাসি, আমি কম্পোজ করি, আমি প্রোডাকশন করি। আমি বিশেষ করে কিছু গানে আমি কাজও করেছি, কিছু আর্টিস্টদের সঙ্গেও কাজ করেছি, নাম আমি নিচ্ছি না। বেশ। তা এই যে তুমি বললে অজয় চক্রবর্তী, ওনার কাছে তুমি গান শিখতে গেছো, তো সেক্ষেত্রে ওনার কাছে কেন যাবে? ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখবে বলেই শুধু গেছিলে? আর সোর্সটা কি করে পেলে?
সোর্স বলতে আমার বাবা যখন ছোট ছিল, আমার বাবা কলকাতায় থাকতো, তার আগের জীবন কলকাতাতেই কেটেছে। আর তখন পণ্ডিত অজয় চক্রবর্তী উনি থাকতেন শ্যামনগরে কাউগাছি মোড় বলে একটা জায়গা আছে, সেখানেই থাকতে। তখন আমার বাবা তার কাছে গান শিখেছিল, খুব বেশি হয়তো শেখার সুযোগ পায়নি, যতটুকু শিখেছিল সেখান থেকে তার তো মানে একটা কানেকশন ছিল তার সঙ্গে। পরবর্তীকালে আমিও ওখানে যাই। এবার ওখানে শেখার জন্য যে প্রসেসটা, শেখার জন্য তো অডিশন দিয়ে ঢুকতে হয়। তবুও যেহেতু আমি অনেক দূর থেকে যেতাম, শিলিগুড়ি থেকে যেতাম, আমি ক্লাস 8 থেকে একা একা কলকাতা যাতায়াত করতাম, তাই অনেক সুযোগ সুবিধা। এমনি বেশিরভাগ মানুষজন শ্রুতিনন্দনে গিয়ে শেখে, সেখানে আমি অনেক তার বাড়িতে গিয়ে শেখার সুযোগ পেয়েছি, কারণ আমি অনেক দূর থেকে যেতাম। তিনি আমায় তার ঘরে বসিয়ে আমায় গান শিখিয়েছে। ইনফ্যাক্ট একটা ছোট্ট গল্প আছে, একটা জিনিস ছিল, একটা পাল্টা ছিল, সে পাল্টা সারেগামা রেগামা সাগামা সারেমা সারেগা, মানে ওটা হচ্ছে 1 2 3 4 2 3 4 1 3 4 1 2 4 1 2 3, এই একটা সিম্পল জিনিস। এটা শেখার জন্য আমি 45 মিনিট ধরে ওনার ঘরে, ওনার মেঝেতে আমি বসে আছি। উনি আমায় এটা বলে দিয়ে রেগে উঠে চলে গেলেন, আমি আর পারলাম না। তারপর উনি রেগে আমায় বললো, তুই আর আসবি না আমার বাড়িতে, তুই আর আসবি না, তোকে আমি শেখাবো না। এবার তিনি রেগে চলে গেলেন। তারপর তার ওয়াইফ আসলেন, শ্রীমতী চন্দনা চক্রবর্তী। উনি এসে আমায় বকাবাদ্দি করলো, বললো তুই এটা পারছিস না। তারপর উনি আমায় বললো, যা তোর ছুটি, তুই এখন বাড়ি যা। আমি ওখান থেকে বেরিয়ে এসে সেই জিনিসটা আমার কমপ্লিট হলো বাসে। যখন আমি বাসে করে ওনার বাড়ির থেকে আমি আমার গন্তব্যে ফিরছি, তখন আমার মুখস্থ হয়েছে। তখন আমি তাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম গুরুজিকে, যে গুরুজি, তখন গুরুজি হেসেছিল যে এটা এতক্ষণ ধরে শেখাচ্ছিলাম, সেটা তুই পারলি না, সেটা তুই বাসে গিয়ে পারলি। আমি তখন গুরুজিকে বললাম যে গুরুজি, আমি ভয় পেয়েছিলাম। কেন ভয় পেয়েছিলিস? আমি কি বাঘের বাচ্চা নাকি? মানুষটা যতটা ভালো, মানে ওনার যে গঠন, ওনার যে হাইট, উনি যতটা লম্বা চওড়া, আমরা ভয়ই পেয়ে যাব তার গঠন দেখলে। আর তাদের মতন মানুষের সামনে ভুল গাওয়া মানে তো বিশাল একটা ব্যাপার। তাই হয়তো ওনার কাছে শিখতে গেলে নিজেকে কনফিডেন্ট হতে হবে, অনেক বেশি কনফিডেন্ট হতে হবে। আর ভুলের তো কোনো জায়গাই নেই, ভুল করলে হয়তো তিনি আমাকে দিয়ে ঘরও মোছাবেন, আর সেটা আমি খুব ভালো করে একসেপ্ট করি। আর ওনার বাড়িতে গিয়ে এরকম কিছু কাণ্ড ঘটনা আমরা করেছি, যেটা ভালো লাগে। আর আমি আশা করি যে মিউজিক আমার লাইফকে সবকিছু দিয়েছে, যে গুরুজির সঙ্গে আমার দেখা সাক্ষাৎ এভাবেই হয়েছিল, আর এটাই হয়তো ফান ওই পার্টটা। তো এই যে তুমি মনে করো গুরুজির সাথে গিয়ে বসে একসাথে তার বাড়িতে সবাই শ্রুতিনন্দনে শেখে, তোমার কিন্তু এটা অনেক বড় একটা পাওয়া যে তুমি বাড়িতে বসে শিখতে পারছো, বা সেই এক্সপিরিয়েন্সটা কেমন? এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আমি তার আগেই আর একটা কথা বলি। মানে এরকম এনকাউন্টার হয়েছিল যে আমি যেদিন ওনার বাড়িতে একবার গেছিলাম, বিফোর লকডাউন 2019-এর ডিসেম্বর মাসে আমি তার কাছে গেছিলাম। খুব সম্ভবত যখন তার ঘরে এন্ট্রি করছিলাম, আমি তার রেজিস্টারে, যখন আমার আগে যিনি এক্সিট করেছেন সেটা ছিল অরিজিৎ সিং এর সিগনেচার ওখানে, আমি যখন যাই তখনও পর্যন্ত তার যে স্টুডিওর মধ্যে যে আনাগোনা কথাবার্তা ছিল সব অরিজিৎ সিং এর ব্যাপারে, তখন আমি কিছু গুরুজির কাছ থেকে কিছু শিখতে পারি, যে বড় বড় আর্টিস্টরাও ওনার কাছে আসেন, নট ইভেন আর্টিস্ট, মানে শেখার তো শেষ নেই। আমরা অনেক বড় বড় আর্টিস্টের কাছে যাই, তাদের পায়ের কাছে দাঁড়াই, তাদের কাছে অনেক কিছু শেখার জন্য। সেরকম অরিজিৎ সিং এর সঙ্গেও আমার হয়তো একটু কিছু 5-10 মিনিটের জন্য আমাদের হয়তো লাইভ কনভারসেশন হতে পারেনি, তবে ওনার আশীর্বাদে আরও অনেক মানুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। ওনার ছেলে, কি বলবো, অনঞ্জন দা আমাকে ভীষণ ভালোবাসে, তার সঙ্গে আমার কিছু কর্মসূত্র আলাপ হয়েছে, আর আমি তার সঙ্গে অনেক কাজও করেছি ইতিমধ্যে, সেগুলো হয়তো আসবে ফিউচারে। একদম, আমরা একটু দুকলি গান শুনি। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলা, প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ। থ্যাংক ইউ। বাহ, ভীষণ সুন্দর। তা তুমি এত বছর ধরে গানের সাথে যুক্ত, প্রায় একেবারে ছোট থেকেই তোমার গানের সাথে যুক্ত থাকা, তো সেক্ষেত্রে বলি, তুমি উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ যদি তোমাকে তফাৎ করতে বলা হয়, দুদিকের গানের পরিবেশের মধ্যে কি কি তফাৎ তুমি খুঁজে পাও?
বাপরে বাপ, এটা খুব কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, বাট আমি যেহেতু দুদিককেই ভালোবাসি, আমি নিজে মন থেকে শিলিগুড়ির হলেও হয়তো মস্তিষ্ক আমার কলকাতার, তবে আমি বলবো শিলিগুড়িতে মিউজিকটা একটু অন্য টাইপের। শিলিগুড়িতে মিউজিকটা একটু আপবিট, ব্রাইট যেটা বলে, মানুষ আনন্দ করতে খুব পছন্দ করে মিউজিক নিয়ে। সে যেই ধরনেরই মিউজিক হোক, সেটা ক্লাসিক্যাল হোক বা রবীন্দ্রসঙ্গীত হোক বা ফিল্মি সং হোক, যেরকম আরও র্যাপ সংও বলতে পারি। কিন্তু কলকাতার দিকে ব্যাপারটা হয়ে যায় যে কলকাতার দিকে মানুষ খুব সাবজেক্টিভ। কিছু সংখ্যক মানুষ ক্লাসিক্যাল অ্যাটেন্ড করবে, কিছু সংখ্যক মানুষ র্যাপ সং অ্যাটেন্ড করবে, কিছু সংখ্যক মানুষ আপবিট সংস অ্যাটেম্প্ট করবে বা তাদের প্রোগ্রাম দেখবে। তো ওভারঅল বলবো যে শিলিগুড়ির মানুষরা সবটাই অ্যাকসেপ্ট করতে পছন্দ করে, কিন্তু এখানে কালচারের যে ব্যাপারটা, এখানে আপবিট গানগুলো বেশি চলছে, কারণ আমাদের কাছে পাহাড় আছে, পাহাড়ে ফোক সং বেশি চলে, বেঙ্গলি ফোক, পাহাড়িয়া ফোক সব ধরনের। কিন্তু কলকাতায় ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এইসবের ব্যাপারটা, মানে সফট গান যেগুলো কলকাতার মানুষরা বেশি গ্রহণ করতে পছন্দ করে। এটাই হচ্ছে পার্শিয়াল ডিফারেন্স বিটুইন শিলিগুড়ির মিউজিক আর আমাদের কলকাতার মিউজিকের মধ্যে। একদম। তো একজন ভালো সঙ্গীত শিল্পী হতে গেলে তোমার তো অনেকটা বছরের, ইভেন তুমি অনেক মানে বড় বড় মানুষের সান্নিধ্যে, অনেক বড় বড় শিক্ষাগুরুদের সান্নিধ্যে গেছো, তাদের পরামর্শ থেকে এবং তোমার মনে হওয়া থেকে, দুটো থেকেই বলবো, একজন ভালো সঙ্গীত শিল্পী হতে গেলে ঠিক কতক্ষণ অনুশীলন করাটা খুব দরকার? আমি নিজে খুব বাজে গান গাই, তাই আমি হয়তো এই উত্তরটা দেওয়ার জন্য হয়তো আমি ক্যাপেবল নই বা আমার হয়তো অতটা অভিজ্ঞতা নেই। তবু আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, যেহেতু আমি নিজে বাজে গান গাই, তো আমার যেভাবে ঠিক করা উচিত সেই কারণটাই আমি বলবো সবাইকে যে অনুশীলনী বলতে যে অভ্যাসটা যেটা করা, সেটা হচ্ছে একটা ডিসিপ্লিন। ইউ হ্যাভ টু ডু সংস এভরি ডে। প্রত্যেক দিন তোমায় রেয়াজ করতে হবে, ওটাই তোমার ডিসিপ্লিন। আর রেয়াজ, যার শরীরে যতটুকু এনার্জি আছে তার শরীর দিয়ে, মানে তোমার শরীর যদি বেশি রেয়াজ করতে গিয়ে খারাপ হয়ে যায়, তাহলে সেই রেয়াজটা তোমার শরীরে দেবে না। তাতে তোমার যতটুকু ক্যাপাবিলিটি আছে তুমি ততটাই রেয়াজ করো, তোমার গলা শুনে, তোমার গলার অবস্থা বুঝে। এক একটা গানের প্রতি এক এক ধরনের রেয়াজ। তুমি ক্লাসিক্যাল গাইতে গেলে নিশ্চয়ই তুমি 3 ঘন্টা রেয়াজে তোমার পসিবল হবে না, তোমাকে আরও বেশি 6 ঘন্টার উপরে রেয়াজ করতে হবে। ইনফ্যাক্ট আমি যখন ক্লাসিক্যাল গাইতাম তখন আমাকেও 8 ঘন্টা রেয়াজ করতে হয়েছে, আমি করেছি। আর আমি যখন সফট গান গাই তখন আমাকে খুব সফটভাবে রেয়াজ করতে হয়, খুব গলাটাকে নিয়মিত আমাকে আস্তে করে, হালকা করে আমাকে রেয়াজ করতে হয়। আর আজকালকার দিনে আমি তো বলবো যে সুরে পারফেক্ট হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি লাইভ গাইছো, একটু আধটু এদিক সেদিক হচ্ছে, ঠিক আছে, ব্যাপার কোনো প্রবলেম নেই। তবে যখন তুমি মাইকের সামনে প্লেব্যাক করবে, সেই মুহূর্তটা তোমার সুরে পারফেক্ট হওয়াটা খুব বেশি জরুরি। কারণ অটো টিউন যে জিনিসটা, ওটা খুব অল্প, মানে 50-50 হেল্প করবে। বাট তুমি যদি নিজের 80% বা 100% দিয়ে দিতে পারো ওয়াইল রেকর্ডিং আ সং, তখন তো তোমার অটো টিউনটাও তোমার গানটাকে আরো বেশি সুন্দর করতে হেল্প করবে। ওটা তোমার খামিয়া লুকাবে না, তোমার খামিয়াটাকে আরো উজ্জ্বল করে দেবে। তো আমি বলবো যে সুরে পারফেক্ট হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, তালটা রাখাটা খুব ইম্পর্টেন্ট। এই দুটো যদি ঠিক থাকে, সে এমনিই ভালো গান গাইতে পারবে। আর সিঙ্গিংয়ে সারেগামা জানাটা খুব দরকার। মানে সারেগামা তোমায় শিখতে হবে। সারেগামা বলাটা আলাদা, সারেগামা গাওয়াটা আলাদা। একদম। সারেগামা পাদানিসা, দিস ইজ সারেগামা। সারেগামা পাদানিসা, এটা সারেগামা নয়। সারেগামা প্রত্যেকটার আলাদা আলাদা নাম, প্রত্যেকটার আলাদা আলাদা সুর আছে, সেটাকে সেই হিসাবেই ডাকতে হবে। তুমি সারেগামা বলে, রে বলে সা গাইতে পারবে না, পা বলে মা গাইতে পারবে না। তাই রেয়াজটাও দরকার, সারেগামা চেনাটাও দরকার, সুরে থাকাটাও দরকার, তালে থাকাটাও দরকার। তার জন্যই ওভারঅল তোমাকে রেয়াজ করতে হবে, সুরের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, তাহলে গিয়েই তুমি ভালো একটা সিঙ্গার হতে পারবে। একদম। তা এই যে এখন যারা নতুন প্রজন্ম, যত দিন যাচ্ছে সমাজ এতটাই বেশি আপডেট হয়ে যাচ্ছে যে এখন সবকিছুই এত বেশি ফাস্ট, আর সবার মধ্যে না ওই ধৈর্যর যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমি জানি না তুমি আমার সাথে ঠিক কতটা একমত হবে, কিন্তু দেখো আজকে বাচ্চারা যারা নতুন করে গান শিখতে আসতে চাইছে, আমাদের এখনকার প্রজন্মের যারা, তারা কিন্তু মানে
সকালে ঘুম থেকে উঠে তাদের 7টায় বাস থাকছে, স্কুল থেকে আস্তে আস্তে তাদের 3টে-4টা বেজে যাচ্ছে, তারপর এত এত পড়া, টিউশন, সমস্ত কিছু করতে গিয়ে কোথাও গিয়ে যেন হাঁপিয়ে যায়। সপ্তাহে হয়তো একদিন করে প্র্যাকটিস করতে পারে। সেই ক্ষেত্রে যারা নতুন প্রজন্ম, তারা কি কোনোদিন ভালোভাবে গানের শিক্ষাটা কি তারা নিতে পারবে না? কারণ যে কোনো কিছুর ক্ষেত্রে, শুধু গান কেন, প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রেই কিন্তু একটা সাধনার দরকার হয়, কিন্তু সেই সময়টা তারা কিন্তু পায় না। আমি এখানে খুব কন্ট্রোভার্সিয়াল একটা কথা বলবো, মানে এটা হয়তো আমার ফিউচার জেনারেশন ফলো করবে, আমার বাড়িতে এটাই ফলো হবে আশা করি, আমি জানি না সবাই একমত হবেন কি না। ওয়েস্টে একটা কালচার আছে, আমার গিটার গুরুজি শিখিয়েছিলেন, আমি যার কাছে গিটার শিখেছিলাম সেই গুরুজি বলেছিলেন যে ওয়েস্টে একটা কালচার আছে, যে যেটা করতে চায় তাকে সেটা করতে দেওয়া হোক। সেটা শুধু পড়াশোনাও হতে পারে, সেটা শুধু গান বাজনা হতে পারে, সেটা শুধু আর্ট বা সেটা নানান ধরনের ক্রিয়াও হতে পারে, ফুটবল খেলাও হতে পারে। সেটা উনি আমায় বলেছিলেন যে ওয়েস্টে মানুষরা কিন্তু হঠাৎ করে সামনে চলে আসে না, তারা সামনে আসার আগে বিগত 22 বছর 30 বছর ধরে প্র্যাকটিস করে, একটা জিনিসকে প্রতিনিয়ত করতে 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 তারা এতটাই মাস্টার হয়ে যায় যে সেটা তাদের কাছে ফ্লোলেস হয়ে যায়। এই যে স্কুল যাওয়া, স্কুল থেকে ফেরত আসার ব্যাপারটা, এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, কিন্তু আমার ছেলে সেকেন্ড হয়েছে, ফার্স্ট কেন হয়নি এটা ইম্পর্টেন্ট না। আজকের দিনে তো একদমই ইম্পর্টেন্ট না, কারণ তুমি যদি আপগ্রেড বা আপডেট না হতে পারো, তুমি ইউ ক্যানট কোপ আপ উইথ দিস ওয়ার্ল্ড। এখন এডুকেশনটা মোবাইলে চলে এসছে, এখন এডুকেশনটা ইউটিউবে চলে এসছে, এখন এডুকেশনটা লাইভ ক্লাসে হয়ে গেছে। এখন বুকিশ নলেজে যদি কেউ থাকতে চায়, তাহলে তো যে বুকিশ নলেজে থাকতে চায় তার দ্বারা প্র্যাকটিক্যাল জিনিস কখনো হবে না। যেমন গান, যেমন ক্রিকেট খেলা, যেমন ফুটবল খেলা বা যেমন চেস খেলা, সেটার জন্য তোমার চেস নিয়ে বসতে হবে, ক্রিকেট নিয়ে বসতে হবে। তোমার টিউশনের টাইমে যদি ক্রিকেট খেলাটাকে, যে ক্রিকেট খেলতে ভালোবাসে তার যদি ক্রিকেটের সঙ্গে টিউশন টাইমটা ক্ল্যাশ হয়, আমার মতে আমার যেটা করণীয় সেটা হচ্ছে ক্রিকেটটাকে আগে প্রায়োরিটি দেওয়া, তারপর পড়াশোনা। এটা আমার হয়তো আপব্রিঙ্গিং তাই করবে, আর আমি নিজেও সেটাই করেছি। আর আমি মনে করি যে পড়াশোনাটা করতেই হবে, কারণ একটা ওয়ার্ড যদি আমি প্রোনাউন্স না করতে পারি, একটা গানের লিরিক্স যদি আমি নিজের ভাষায় না লিখতে পারি, সেটা আমার মূর্খতা। তবে আমি বলবো পড়াশোনাটা যতটুকু প্রয়োজন ততটুকু করুক, খেলাধুলাটা তো খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনে। আর পড়াশোনার সাথে যদি সব কিছু করতে পারে, আর যার যেটা পছন্দ তাকে সেটা করতে দেওয়া হোক, এটা প্যারেন্টসের দায়িত্ব। একটা প্যারেন্টসকেই এই দায়িত্বটা নিতে হবে যে তার আপব্রিঙ্গিংরা কি চান সেই জিনিসটার প্রতি তারা যাতে সম্পূর্ণভাবে সাপোর্ট করে। এটা আমি খুব ছোট বলার জন্য, বাট এটা আমি নিজে একটু মিস করেছিলাম, বাট পরবর্তীকালে এন্ড অফ দিস লাইফ, মানে আমার এই সময় আমি মা বাবার কাছ থেকে অনেক বেশি সাপোর্ট পাই। তাই বলবো যে সাপোর্টটা মা বাবার কাছ থেকেই বেশি পাওয়াটা প্রয়োজন। আর লোকে কি বলছে ডাজন্ট ম্যাটার, লোকের কথা শুনতে হবে না। তুমি যেটা পছন্দ করো, তুমি ক্রিকেট খেলতে পছন্দ করো, প্লে দ্য গেম, বড় হও। একদম ভীষণ ভালো লাগলো ধ্রুব, আজ তোমার সাথে কথা বলতে পেরে অনেক কিছু জানতে পারলাম। তবে সত্যি কথা বলতে অনেক কথাই কিন্তু অজানা থেকে গেল। পরবর্তীতে আমরা আবার তোমাকে আমাদের স্টুডিওতে পাবো, এটা আমরা আশা রাখছি। আমরা আজকে যেহেতু সময়টা কম, তাই অনুষ্ঠানটা শেষ করতে হবে। তবে শেষ একটা গান, এটা রিকোয়েস্ট। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আজ আমি যে জলসা ঘরে। থ্যাংক ইউ। ভীষণ সুন্দর বাজে গান গাই, এটা আর বলো না। একদম। আজ তবে আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই চোখ রাখতে হবে আমুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে। ধ্রুব, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেক বিজি স্কেডিউল, তারপরেও এসেছো, তার জন্য নমস্কার।
Amudoria News, voice of the marginal.